আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব তার নাম হচ্ছে স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স। আমি প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম সেখানেই বলেছিলাম ফিজিক্সের অনেকগুলো ভাগ আছে। তার মধ্যে প্রথম যে ভাগটা বা বলতে পারো অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে মেকানিক্স বা বল বিজ্ঞান। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে এখান থেকে। আগের দিন যেগুলো করেছিলাম বা আগের যে চ্যাপ্টারটা করেছি ওটা অনেকটা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, মানে সূচনামূলক একটা চ্যাপ্টার বা অধ্যায়। এখন থেকে আমরা কোর ফিজিক্স বলতে যা বোঝায়, অর্থাৎ পদার্থবিদ্যার মেন যে পার্ট সেখানে ঢুকে গেলাম। তো এই চ্যাপ্টারটা ক্লাস 9-এ ছিল, স্থিতি ও গতি এই বলে বোধহয় নামটা ছিল। মানে ক্লাস 9-এ যে দ্বিতীয় চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটা হচ্ছে এই চ্যাপ্টারটা। এবার আমরা আগে যা পড়েছি সেগুলো এখানে অনেকটাই আছে বা প্রায় একই আছে, কিন্তু তার থেকে যেটা বলেছিলাম, যেহেতু এখন ক্লাস বড় হয়েছে তার মানে চ্যাপ্টারটা আরও বেশি করে বিস্তারিতভাবে আমাদের পড়তে হবে। আচ্ছা, প্রথমেই আমরা দেখে নিই যে বল বিজ্ঞানের বা এই পদার্থবিদ্যার এই শাখার বিভিন্ন ভাগগুলো। প্রথমে বলি বল বিজ্ঞান বা মেকানিক্স কাকে বলে। পদার্থবিদ্যার যে শাখাতে কোনো স্থির বা গতিশীল বস্তুর ওপরে বলের প্রভাবকে নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে মেকানিক্স বা বল বিজ্ঞান। পদার্থবিদ্যার ওই শাখাটাকে বলা হয় মেকানিক্স বা বল বিজ্ঞান। বল বিজ্ঞানের আবার দুটো শাখা আছে। ওই যে বললাম, স্থির বস্তু বা গতিশীল বস্তুর ওপর বলের প্রভাব। যদি গতিশীল বস্তুর ওপরে বলের প্রভাবকে নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে গতিবিজ্ঞান। আর স্থিতিশীল বস্তু বা স্থির অবস্থায় আছে বা সাম্য অবস্থায় আছে, সাম্য কি সেটা আমরা পরে ওই চ্যাপ্টারটা যখন পড়বো তখন এমনিই জানতে পারবো। আপাতত জেনে রাখো, সাম্য অবস্থায় আছে এমন কোনো বস্তু বা স্থির অবস্থায় আছে এমন কোনো বস্তুর ওপর বলের প্রভাব যে শাখাতে আলোচনা করা হয়েছে সেই শাখাটাকে বলা হয় স্থিতিবিজ্ঞান বা স্ট্যাটিক্স। এবার ওই গতিবিজ্ঞান বা এটার ইংরাজি হচ্ছে ডিনামিক্স। এই ডিনামিক্সের আবার দুটো ভাগ আছে, স্মৃতিবিজ্ঞান এবং চলবিজ্ঞান। স্মৃতিবিজ্ঞান হচ্ছে কাইনেমেটিক্স, যেটা হচ্ছে আজকে আমরা পড়বো। স্মৃতিবিজ্ঞানে কি, সেটা হচ্ছে গতি নিয়ে আলোচনা করা হয়, কিন্তু গতির কারণ সম্বন্ধে কিন্তু বা কারণ নিয়ে কোনো আলোচনা এখানে করা হয়। আর চলবিজ্ঞান বা কাইনেটিক্সে কি করা হয়, গতির কারণ নিয়ে আলোচনা করা হয়। এবার আমরা আজকে পড়বো হচ্ছে এই পার্টটা, স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স। এবার স্মৃতিবিজ্ঞান বা কোনো বস্তুর গতি আবার তিন রকমের হতে পারে। কিরকম? একমাত্রিক, মানে একটা অক্ষ বরাবর যাবে, হয় এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বা জেড অক্ষ। বা কি হতে পারে? দ্বিমাত্রিক হতে পারে, অর্থাৎ এক্স ওয়াই বা ওয়াই জেড বা জেড এক্স এই তলের মধ্যে গতিশীল অবস্থায় আছে। আর একটা হতে পারে ত্রিমাত্রিক, মানে তিনটে অক্ষ বরাবরই গতিশীল অবস্থায় আছে। আমি একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে। একমাত্রিক মানে হচ্ছে কোনো একটা বস্তু যদি সরল রেখা বরাবর যায় সেটা হচ্ছে একমাত্রিক গতি। এবং আমরা কিন্তু এই একমাত্রিক গতিটাই হচ্ছে এই চ্যাপ্টারে আলোচনা করব, বা তোমাদের এই চ্যাপ্টারে এখন এই একমাত্রিক গতিই আছে। যদিও তোমাদের সিলেবাসে দ্বিমাত্রিক গতিটাও আছে, সেটা ভেক্টর চ্যাপ্টারে হ্রাসের গতি বলে একটা টপিক আছে, সেইখানে আমরা দেখব। ওই একমাত্রিক আর দ্বিমাত্রিকটাই তোমাদের সিলেবাসে আছে, ত্রিমাত্রিকটা নেই। চলে আসি দ্বিমাত্রিক। দ্বিমাত্রিকের উদাহরণ কি হবে? যেটা বললাম প্রাসের গতি। প্রাসের গতি আর কিছুই না, কোনো একটা বস্তুকে ভূমির সঙ্গে সামান্য একটা কোণ করে যদি উপরের দিকে ছোড়া হয় তখন কি হয়, বস্তুটা একটা অনুভূমিক দিকে দূরত্বও যায়, আবার একটা উপরের দিকে উচ্চতাও ওঠে। যারা খেলতে ভালোবাসো তারা জানো যে যখন কোনো ফিল্ডার বলকে ছুড়ে দেয় তখন কে এরকম ভাবে একটা উঁচু করে ছুড়ে দেয়, দিকে একটা নির্দিষ্ট উচ্চতাতেও ওঠে, আবার একটা নির্দিষ্ট অনুভূমিক দিকে দূরত্বও যায়। তার মানে দুদিকেই গতি আছে বা দুদিকেই সরণ হচ্ছে, এটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। আরেকটা হয় সেটা হচ্ছে ত্রিমাত্রিক গতি। ত্রিমাত্রিক গতি আমাদের সিলেবাসে নেই, ক্লাস 12-এ খালি নামটা পড়বে। ত্রিমাত্রিক গতি কিরকম হতে পারে? ওই ভূগোলের ম্যাপ বইগুলো ছিল, যেমন ভূগোলের ম্যাপ বইয়ে যে বাইন্ডিং গুলো ছিল সেটাকে বলে স্পাইরাল বাইন্ডিং, মানে এরকম ভাবে স্প্রিং এর মতো দেখতে। অর্থাৎ বৃত্তাকার পথেও ঘুরছে দ্বিমাত্রিক, বৃত্তাকার পথে ঘোরা মানে দ্বিমাত্রিক, আবার আস্তে আস্তে একটা নির্দিষ্ট উচ্চতা উঠে যাচ্ছে। তার মানে তিনটে দিকেই কিন্তু গতি আছে বা তিনটে দিকেই সরণ আছে। এটা হচ্ছে ত্রিমাত্রিক গতির উদাহরণ। ওই রকম গতিকে বলা হয়েছে স্পাইরাল বা শঙ্খিল বা কুণ্ডলিত। ইংলিশে হেলিকালও বলা হয়, স্পাইরাল বা হেলিকাল। এটা তোমরা ক্লাস 12-এ খালি নামটা পড়বে, কিন্তু এই গতি সম্বন্ধে তোমাদের সিলেবাস তেমন নেই, উঁচু ক্লাসে গিয়ে পড়তে পারবে। এবার এই তিন ধরনের গতির মধ্যে একমাত্রিক গতিটা হচ্ছে আমরা এখন এই চ্যাপ্টারে পড়ব। একমাত্রিক গতি। একমাত্রিক গতি পড়তে গিয়ে কতগুলো টার্ম আমাদের লাগবে যেগুলো ক্লাস 9-এ আমরা পড়েছি। আরেকবার আমরা সেটাকে স্মৃতিচারণ করে নিচ্ছি। অতিক্রান্ত দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ,
ত্বরণ, মন্দন, এগুলো সবগুলোই পড়েছি। আমি একটু আমার মতো করে বলে দিচ্ছি, আগের জিনিসগুলো একটু মনে করার চেষ্টা করো। অতিক্রান্ত দূরত্ব কাকে বলে? কোনো বস্তুর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্ব কি বলে? অতিক্রান্ত দূরত্ব। লক্ষ্য করে দেখো, আমি ছবিতে তিনটে পথ কেটেছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বর পথের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই যে বৃত্তচাপটা আছে এইটা, 2 নম্বর পথের ক্ষেত্রে হচ্ছে এইটা, 3 নম্বর পথের ক্ষেত্রে হচ্ছে এইটা। অর্থাৎ এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বস্তুটা যে পথ বরাবর যাচ্ছে সেই অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। যে পথেই যাক না কেন, অন্তিম বিন্দু আর প্রাথমিক বিন্দুর মধ্যবর্তী দূরত্বই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এটা যে কোনো দিকে গেলেই কিন্তু হতে পারে, যে কোনো দিকেই যাক না কেন, অন্তিম দূরত্ব বা অন্তিম বিন্দু এবং প্রাথমিক বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে অতিক্রান্ত দূরত্ব। এটার কোনো নির্দিষ্ট দিক নেই, তাই এটা হচ্ছে খালি মান আছে, কোনো দিক নেই। তো এটা হচ্ছে একটা স্কেলার রাশি। মাত্রা কি হবে? এক ধরনের দৈর্ঘ্য, তাই মাত্রা হচ্ছে এল। একক কি হবে? সিজিএস এ দৈর্ঘ্যের যে একক হয় সেন্টিমিটার, আর এসআই তে মিটার, এফপিএস এ ফুট হবে। এফপিএস টা বেশি লাগে না, ওর জন্য আমি দুটোই লিখে রেখেছি। নেক্সট, সরণ। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডিসটেন্স কভার্ড, আর সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সরণ কাকে বলে? এই যে তিনটে পথ আছে, এই তিনটে পথের মধ্যে সবচেয়ে ন্যূনতম দূরত্ব এ আর বি এর মধ্যে কোনটা? সেটা হচ্ছে 2 নম্বর পথটা। মানে হচ্ছে যখন সরল রেখা বরাবর যাচ্ছে, ওই ন্যূনতম যে দূরত্বটা অতিক্রান্ত দূরত্বগুলোর মধ্যে, ওই ন্যূনতম দূরত্বটাকে বলা হচ্ছে সরণ। অর্থাৎ এখানে সবগুলোই অতিক্রান্ত দূরত্ব, কিন্তু 2 নম্বরটা যেহেতু দূরত্বটা সবচেয়ে কম বা ন্যূনতম, এটা হচ্ছে সরণ। তাই এ থেকে বি এর মধ্যে যে সরল রৈখিক দূরত্ব, ওটাকেই বলা হয় সরণ। তার মানে সরণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিক আছে কিন্তু, যেটা হচ্ছে সরল রেখা বরাবর যেতে হবে। এই সরল রেখা বরাবর গেলেই কিন্তু ন্যূনতম দূরত্বটা হবে, এবং এটাই কিন্তু সরণ হবে। অর্থাৎ এর একটা মানও আছে, আবার একটা নির্দিষ্ট দিকও আছে। তার মানে এটা হচ্ছে ভেক্টর রাশি। মাত্রা কি হবে? এক ধরনের দৈর্ঘ্য, মাত্রা একই হবে, এবং এককও কিন্তু একই হবে। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব আর সরণ, এদের কিন্তু মাত্রা একক একই, কিন্তু সরণ হচ্ছে একটা নির্দিষ্ট দিক বরাবর হয় বলে তার মান আর দিক দুটোই আছে ভেক্টর রাশি। আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কিন্তু এক ধরনের স্কেলার রাশি, কারণ খালি মান আছে, দিক নেই। নেক্সট, দ্রুতি আর বেগ। দ্রুতি হচ্ছে স্পিড, বেগ হচ্ছে ভেলোসিটি। দ্রুতি কাকে বলে? সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হারকেই বলা হয় দ্রুতি। এগুলো সব আগে পড়েছিলাম আমরা। তাই অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা কি রাশি হবে? অতিক্রান্ত দূরত্ব স্কেলার, সময়ও স্কেলার, তাহলে এটা একটা স্কেলার রাশিই হবে। মাত্রা কি হবে? অতিক্রান্ত দূরত্বের মাত্রা বাই সময়ের মাত্রা, তাহলে কি হবে? অতিক্রান্ত দূরত্বের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা টি, এল বাই টি, অর্থাৎ এল টি টু দি পাওয়ার -1। আগে এই চ্যাপ্টারেই পড়েছি। আর একক কি হবে? উপরে অতিক্রান্ত দূরত্বের একক, নিচে সময়ের একক, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড। সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড, আর এসআই তে মিটার পার সেকেন্ড। নেক্সট, বেগ। বেগ হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার। এটা ছিল অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হার, এটা হচ্ছে সরণের পরিবর্তনের হার। এবং এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা স্কেলার ছিল বলে স্কেলার হয়েছিল। এখানে যেহেতু সরণ ভেক্টর, তার মানে ভেক্টর হবে কি? এক ধরনের ভেক্টর রাশি। আর মাত্রা এবং একক কিন্তু দ্রুতির মতোই সেম হবে। ওই মাত্রা হবে এল টি টু দি পাওয়ার -1, আর একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড সিজিএস এ, মিটার পার সেকেন্ড হচ্ছে এসআই তে। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব আর সরণের মধ্যে যেটুকু ডিফারেন্স বা যেটুকু মিল, একই রকম দ্রুতি আর বেগের মধ্যেও কিন্তু একই রকম মিল বা একই রকমের ডিফারেন্স। ওই এটা হচ্ছে স্কেলার, এটা ভেক্টর, এখানেও এটা স্কেলার, এটা ভেক্টর। আর মাত্রা এবং একক এই দুটোতেও সেম, এই দুটোতেও সেম। নেক্সট, ত্বরণ আর মন্দন। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধি বাই সময়। এবং এটা কি হবে? এক ধরনের ভেক্টর রাশি হবে, কারণ বেগ বৃদ্ধি, উপরে বেগ আছে ভেক্টর রাশি, অর্থাৎ এটা হচ্ছে একটা ভেক্টর রাশি হবে। মাত্রা কি হবে? উপরে বেগের মাত্রা, বেগ বৃদ্ধি মানে বিয়োগ করলে একটা বেগই পাওয়া যাবে, অর্থাৎ উপরে বেগের মাত্রা বাই সময়ের মাত্রা, যেটা আগের চ্যাপ্টারেও করেছি। এল টি টু দি পাওয়ার -1 বাই টি, অর্থাৎ এল টি টু দি পাওয়ার -2। আর একক কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার বা সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, আর মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, একটা সিজিএস এ, একটা এসআই তে। একই রকম ভাবে মন্দন কি হবে? মন্দন হচ্ছে সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হার, এবং এটাও কি হবে? উপরে যেহেতু বেগ ভেক্টর রাশি হবে, মাত্রা আর একক কি হবে? ওই ত্বরণের সঙ্গে সেম হবে। এটা আমরা আগের চ্যাপ্টারেও দেখেছি। খালি ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগটা আস্তে আস্তে বাড়ছে। আর মন্দন মানে হচ্ছে বেগ হ্রাসের হার, অর্থাৎ
সময়ের সাপেক্ষে হচ্ছে বেগটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। এই হলো ত্বরণ হচ্ছে অ্যাক্সেলারেশন আর মন্দন হচ্ছে রিটার্ডেশন। এই হলো আমরা যেগুলো ক্লাস 9 এ পড়েছি এই টার্মগুলো। এই টার্মগুলো কিন্তু আমাদের এখন কাজে লাগবে, ওই কারণের জন্য আমি প্রথমে এগুলো পড়িয়ে নিলাম। এরপরে যে পার্টটা আছে সেই পার্টটা আমরা ক্লাস 9 এ পড়েছি, সেটা হচ্ছে এই একমাত্রিক গতিতে এই টার্মগুলোর মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক দিয়ে আমাদের টোটাল 4টে সমীকরণ ছিল। একটা আমরা আগেই পড়েছিলাম সমবেগের ক্ষেত্রে s = v × t হয়, অর্থাৎ সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু হয় বেগ ইনটু সময়। এছাড়াও ত্বরণ আর মন্দনের 3টে সমীকরণ ছিল, মনে করে দেখো। একটা ছিল v = u ± at², প্লাস হচ্ছে ত্বরণের জন্য আর মাইনাস হচ্ছে মন্দনের জন্য। s = u ut প্লাস হাফ at² আর v² = u² প্লাস মাইনাস 2as আর st = u প্লাস মাইনাস হাফ a × t - 1। এই যে সমীকরণটা আছে লাস্টেরটা, এটা হচ্ছে নতুন। আর আগের যে তিনটে ছিল এই তিনটে কিন্তু ক্লাস 9 এও ছিল, এবং ক্লাস 9 এ যেটা ছিল এই সমীকরণগুলোকে গাণিতিকভাবে আর লেখচিত্রের মাধ্যমে প্রমাণ ছিল। এখনো ক্লাস 11 এও কিন্তু সেটা আছে। আজকে আমরা ওই গাণিতিকভাবে প্রমাণটা করব। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে প্রমাণটা করব, এবং লেখচিত্রের মাধ্যমে প্রমাণটা করার আগে লেখচিত্রগুলো কি করে আঁকা সেটা একটু দেখে নেব, তারপরে প্রমাণটা করব। আজকে আমরা করব এই যে একমাত্রিক গতি সূত্রগুলো আছে এদের গাণিতিক মাধ্যমে প্রমাণ কি করে করে সেটা দেখব। প্রথমেই চলে আসি হচ্ছে s = vt, যেটা প্রথম সূত্র লিখেছি সমবেগের ক্ষেত্রে 1 নম্বর। সেটা কি করে করব? সেটা হচ্ছে খুব সোজা। সমবেগের ক্ষেত্রে বেগ ইকুয়াল টু হয় হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। যেহেতু সমবেগের ক্ষেত্রে এটা হয়, এটা আমরা অনেক আগে 9 এর আগেও দেখেছি। এবার বেগের জায়গায় লিখে দিলাম, বেগটাকে v ধরলাম, অতিক্রান্ত দূরত্বটাকে s ধরলাম আর সময়টাকে t ধরলাম। কোনাকুনি গুণ করলে কি হয়ে যাবে? s = vt, s = vt প্রমাণিত। তাহলে 1 নম্বর সমীকরণটা চলে আসলো, এবং এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে। একটু বলে দিই, এখানে এর আগেও আমি বলেছিলাম এটা অন্য একটা ভিডিওতে, যে এখানে অতিক্রান্ত দূরত্ব আর সরণকে কিন্তু একই হিসাবে নেওয়া হয়েছে। কেন নিতে পারা গেছে? তার কারণ হচ্ছে এটা হচ্ছে একমাত্রিক গতি। একমাত্রিক গতি মানে নির্দিষ্ট একটা মাত্রা বরাবর গতিশীল, হয় x অক্ষ বা y অক্ষ বা z অক্ষ, অর্থাৎ সরল রেখা বরাবর গতিশীল। সরল রেখা বরাবর গতিশীল যদি হয় তাহলে অতিক্রান্ত দূরত্ব যা হয় সরণও কিন্তু তাই হয়। এই কারণে এখানে অতিক্রান্ত দূরত্ব আর সরণ কিন্তু আলাদা কিছু নির্দেশ করবে না, একই। ওর জন্য কোনো জায়গায় দেখবে s টাকে সরণ হিসাবে লিখেছে, আবার কোনো জায়গায় অঙ্কের ক্ষেত্রে দেখবে অতিক্রান্ত দূরত্বের জায়গায় s দিয়ে করতে হচ্ছে। এখানে এক এই কারণের জন্য এটা একমাত্রিক গতি হলো। দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক হলে কিন্তু হতো না, মানে বক্রপথে গেলে কিন্তু সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আর সরণ আলাদা হবে। এখানে যেহেতু একমাত্রিক গতি তাই দুটোকে আমরা এক করে নিয়েই করব। নেক্সট পরের যে প্রমাণটা আছে এটা 1 নম্বর হলো। 2 নম্বর থেকে কিন্তু সবই ত্বরণ আর মন্দন। একটু বলে রাখি, আমাদের সিলেবাসে কিন্তু সমত্বরণ বা সমমন্দন আছে। এই সমত্বরণ বা সমমন্দনটা কি? সেটা হচ্ছে বেগ যদি বাড়ে, অর্থাৎ ত্বরণের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রত্যেক মানে একক সময় সম পরিমাণ করে বাড়বে। প্রথম 1 সেকেন্ডে যদি 5 বাড়ে বা 5 মিটার পার সেকেন্ড বাড়ে, পরের 1 সেকেন্ডেও কিন্তু 5 মিটার পার সেকেন্ডই বাড়বে, অর্থাৎ সমহারে বেগটা বাড়বে। বা যদি মন্দনের ক্ষেত্রে কমে, সমহারে বেগটা কমবে। এটাকে বলে সমত্বরণ বা সমমন্দন। সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলো আমরা করছি। অসমত্বরণ বা অসমমন্দন যদি হয় সেটা আরেকটু জটিলের দিকে যাবে, সেগুলো আমরা পরে করব বা পরে করাবো। এখন আপাতত আমরা সমত্বরণ আর সমমন্দনের জন্য করছি। এবার প্রথমে চলে আসি হচ্ছে 2 নম্বরে, যেটা হচ্ছে ত্বরণ বা মন্দনের জন্য বা সমত্বরণ বা মন্দনের জন্য প্রথম সূত্র v = u ± at। এটা আমরা আগেই করেছি ক্লাস 9 এ, এখন আরেকবার দেখে নিচ্ছি। একটা ত্বরণের জন্য সেটা প্লাস দেওয়া হবে, আর একটা মন্দনের জন্য সেটা মাইনাস দেওয়া হবে। প্রথম প্রমাণটা আমি দুটোর জন্যই দেখাচ্ছি, ত্বরণ আর এটা দেখাচ্ছি মন্দন। পরের গুলোর ক্ষেত্রে আমি ত্বরণের জন্য দেখাবো, মন্দনের জন্য একই রকম হবে, খালি এর জায়গায় বা প্লাস এর জায়গায় মাইনাস এ হয়ে যাবে। আচ্ছা, এখন দুটোর জন্যই দেখাচ্ছি। প্রথমটা বলে ত্বরণের ক্ষেত্রে কি লেখা যায়? ত্বরণ ইজ ইকুয়াল টু বেগ বৃদ্ধি বাই সময়, এটা লেখা যায়। তাহলে তার আগে একটু এবার এখানে সবগুলো লেখার আগে বলে দিই যে এই যে
ইউ ভি এগুলো ধরেছিলাম, এটা কোনটা কাকে নির্দেশ করছে? সমবেগটা বাদ দিলাম কারণ এটা হয়ে গেছে, পরের গুলো চলে আসি। ভি, ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি অর্থাৎ অন্তিম বেগ। ইউ ইনিশিয়াল ভেলোসিটি মানে প্রাথমিক বেগ। এ যদি প্লাস হয় তাহলে হচ্ছে অ্যাক্সেলারেশন, ত্বরণকে নির্দেশ করে, আর যদি মাইনাস হয় তাহলে হচ্ছে রিটার্ডেশন বা মন্দনকে নির্দেশ করছে। টি, টি হচ্ছে টাইম মানে অতিবাহিত সময়। আর কি আছে এখানে? এস, এস হচ্ছে যেটা বললাম অ্যাকচুয়ালি এখানে হচ্ছে সরণ, কিন্তু আমি যেটা বললাম একমাত্রিক গতির ক্ষেত্রে সরণ আর অতিক্রান্ত দূরত্ব একই হয়, তাকে নির্দেশ করছে। আর আরেকটা টার্ম আছে হচ্ছে এখানে এস টি, এটা মানে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটা আমরা আগে পড়িনি, ক্লাস 9 এ ছিল না, ক্লাস 11 এ নতুন হিসাবে এটা আমরা পড়ব। এইবার চলে আসি হচ্ছে এইখানে, তাহলে ত্বরণের জায়গায় আমি এ লিখতে পারি কারণ আমরা ত্বরণকে এই হিসাবে ধরেছি, ইকুয়াল টু বেগ বৃদ্ধি। প্রথমে বেগ ছিল ইউ প্রাথমিক বেগ, অন্তিম বেগ হয়েছে হচ্ছে ভি ফাইনাল ভেলোসিটি। তাহলে ইউ থেকে বেড়ে হয়েছে ভি। কি করে বুঝলাম বেড়ে হয়েছে? কারণ এটা আমি ত্বরণ করছি, ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার, মানে বেগটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে ইউ থেকে বেড়ে ভি হয়েছে, কতটা বাড়লো? ভি মাইনাস ইউ। 2 থেকে বেড়ে 5 হয়েছে, কতটা বাড়লো? 5 মাইনাস 2 মানে 3। সেরকম ইউ থেকে বেড়ে ভি হয়েছে, তাহলে কতটা বাড়লো? ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ বাই সময়টাকে কি ধরেছে? এবার কোনাকুনি গুণ করব, এটাকে কোনাকুনি গুণ করলে 80 ইকুয়াল টু হবে ভি মাইনাস ইউ। এবার এটাকে পক্ষান্তর করলে হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস 80। এটা হচ্ছে ত্বরণের জন্য, ত্বরণের জন্য এই 2 নম্বর যে সমীকরণটা আছে তার প্রমাণ। আর এটা যদি মন্দনের জন্য হতো তাহলে কি হতো? মন্দন ইকুয়াল টু সেক্ষেত্রে হতো বেগ হ্রাস বাই সময়। এবার মন্দনকে আমি ওই ত্বরণ যদি হয় বা মন্দন যদি হয় সেক্ষেত্রে আমরা ত্বরণ বা মন্দনকে এ দিয়ে ডিনোট করেছিলাম, তাহলে মন্দনের জায়গায় এ লিখে দিলাম। বেগ হ্রাস হয়েছে এবার, তার মানে প্রথমে যে বেগটা ছিল তার থেকে আস্তে আস্তে বেগটা কমে গেছে। ইউ ছিল, বেগটা কমে গিয়ে ভি হয়েছে, তাহলে কতটা কমলো? দেখা গেল 5 ছিল, কমে গিয়ে 2 হলো, কতটা কমলো? 5 বিয়োগ 2। তাহলে ইউ ছিল, কমে গিয়ে ভি হলো, কতটা কমলো? ইউ মাইনাস ভি। ইউ মাইনাস ভি বাই সময়টা কি, কোনাকুনি গুণ করলে এটি ইকুয়াল টু হবে ইউ মাইনাস ভি। পক্ষান্তর করলে এখান থেকে দাঁড়াবে হচ্ছে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। আগেরটা হয়েছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর এটা হলো হচ্ছে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। অর্থাৎ একই রকম, খালি ত্বরণের সময় প্লাস হয়, মন্দনের সময় মাইনাস হয়, এর জন্য আমি একবারে এটা লিখেছি। এর পরের গুলো সব ত্বরণের জন্য করব। যদি কোনো কারণে পরীক্ষায় মন্দনের জন্য দেয় তাহলে কি হবে? ওই এটাকে মন্দন ধরে নিয়ে করতে হবে, অর্থাৎ এইভাবে করতে হবে, তাহলেই হবে। এখানে যেমন বেগ বৃদ্ধি হয়েছিল ওখানে হচ্ছে বেগ হ্রাস হবে। এর ফলে কি হবে? এখানে হচ্ছে প্লাস দিয়ে আসবে, মন্দনের ক্ষেত্রে বলে সেটাই মাইনাস দিয়ে আসবে, কিন্তু একই রকম, প্রমাণটা প্রায় একই রকম। নেক্সট পরের যে প্রমাণটা আছে 3 নম্বর, সেটা চলে আসি। এটা অনেকে ক্লাস 9 এ ঠিকঠাক করে বোঝে না। এই s ইকুয়াল টু ut প্লাস মাইনাস হাফ এটি স্কয়ার, এই যে প্রমাণটা আছে, এই প্রমাণটা আমরা কি করে করব? আচ্ছা প্রথমেই বলি যে যেহেতু এটা ত্বরণ বা মন্দন যুক্তর জন্য, আমি প্রথমে ত্বরণের জন্য করছি। যেহেতু ত্বরণ আছে তার মানে প্রথমে বেগটা ছিল u, আস্তে আস্তে প্রতি 1 সেকেন্ডে a পরিমাণ করে বেগ বেড়েছে এবং বাড়তে বাড়তে 1 সেকেন্ডে বেড়েছে a, 2 সেকেন্ডে বাড়বে তার মানে 2a, 3 সেকেন্ডে 3a, এই করতে করতে t সেকেন্ডে বাড়বে a * t। দিয়ে কি হয়ে যাবে? প্রথমে ছিল u, পরে at পরিমাণ বাড়বে, দিয়ে হয়ে যাবে u প্লাস at, ওটাই হচ্ছে v, যেটা হচ্ছে একটু আগে প্রমাণ করলাম v = u প্লাস at। তাহলে প্রথমে ছিল u, লাস্ট থেকে অন্তিম বেগটা হলো v, যেটা হচ্ছে u প্লাস at। এইবার আমাকে বার করতে হবে হচ্ছে এখানকার এই সরণ বা অতিক্রান্ত দূরত্ব s, যেটা হচ্ছে এটা। এইবার অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু, যদি সমবেগের ক্ষেত্রে হতো তাহলে আমরা কিন্তু এই সূত্রটাকে অ্যাপ্লাই করলেই হয়ে যেত, s ইকুয়াল টু v। কিন্তু এখানে তো সমবেগ নেই, অসমবেগ। প্রথম বেগ ছিল u, পরে বাড়তে বাড়তে গিয়ে v হয়েছে, যেহেতু ত্বরণের জন্য করছি। আর যদি এটা মন্দন হতো তাহলে প্রথমে ছিল u, পরে কমতে কমতে গিয়ে v হয়েছে। তার মানে বেগ কিন্তু একই নেই। যদি বেগ একই থাকতো তাহলে কিন্তু এই সূত্রটাকে অ্যাপ্লাই করলেই হয়ে যেত। এবার তাহলে আমরা কি করে এই সূত্রটাকে অ্যাপ্লাই করব? এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে গেলে আমাকে বেগটাকে কিন্তু সমবেগ করতেই হবে। তাহলে আমরা দেখি যে কোনোভাবে এই অসমবেগটাকে সমবেগে পরিণত করা যায় কিনা। আমরা ক্লাস
ওটা 7/8ই হবে। যখন গড়ের অঙ্ক করেছিলাম মনে করে দেখো, তাও একজনের কাছে দুটো, একজনের কাছে তিনটে, আর একজনের কাছে চারটে লজেন্স আছে। বলা হলো তোমরা সমানভাবে ভাগ করে নাও। এবার কি করবে, যার কাছে দুটো আছে সে হচ্ছে যার কাছে চারটে, তার থেকে একটা নিয়ে নেবে, তাহলে সবার কাছেই তিনটে তিনটে হয়ে গেল। এবার এটা কম পরিমাণ ছিল বলে কিন্তু সহজেই করতে পারলো। এবার কারোর কাছে দেখা গেলো আছে 1026টা, কার কাছে আছে 2026টা, কার কাছে আছে 3026টা। এইবার বললো তোমরা নিজেরা সমানভাবে ভাগ করে নাও। তখন কিন্তু তাদের মাথা খারাপ হয়ে যাবে যদি ওরকম ভাবে একটা দুটো করে দেয়া নেওয়া করে। তারা তখন কি করবে, এই যে আমি তিনটে করলাম, ওই তিন কিন্তু ছিল ওই তিনটে সংখ্যার গড় মান। 2, 3 আর 4 যোগ করলে কত হচ্ছে 9। 9কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু 3, অর্থাৎ ওই তিনটের সময় গড় মান হচ্ছে 3। তার মানে গড় করলে কিন্তু সম হয়ে যায়। ওই বড় সংখ্যাগুলোকে যদি 3 থেকে যোগ করে 3 দিয়ে ভাগ করতাম, তাহলেও কিন্তু যে মানটা পাবে সেটা কিন্তু গড় মান, এবং সেই মানটা দিয়ে যদি ওরা নিজেরা বন্টন করে নেয় তাহলে কিন্তু সবার কাছে সমান পরিমাণ হয়ে যাবে। অর্থাৎ গড় করলে অসম জিনিসও কিন্তু সম হয়ে যায়। এই কনসেপ্টটাকে আমাদের আনতে হবে। এই কনসেপ্টটা যদি আনি তাহলে এখানে প্রথমে বেগ ছিল ইউ, পরে হলো বি। গড় করলে কত হবে ইউ প্লাস বি বাই 2, কারণ দুটো জিনিস আছে। কিন্তু কারণ মনে একটা প্রশ্ন আসতেই পারে, স্যার এটা তো যাত্রা শুরু আর যাত্রা শেষে এই দুটোকে গড় করলে এবং তাতে হলো ইউ প্লাস বি বাই 2। কিন্তু যাত্রার মধ্যে যে কোনো সময় কি গড় করলে ইউ প্লাস বি বাই 2 হবে? করে দেখবে তাই হবে। একটা আমি উদাহরণ দিচ্ছি। যাত্রা শুরুর 1 সেকেন্ড পর বেগ কত হবে? এ করে বাড়ছে যেহেতু ত্বরণ নেই, তাহলে যাত্রা শুরুর 1 সেকেন্ড পর বেগ হবে ইউ প্লাস এ। আর যাত্রা শেষে বেগ হচ্ছে ভি, তাহলে যাত্রা শেষে 1 সেকেন্ড আগে বেগ কত হবে ভি মাইনাস এ। মানে ভি মাইনাস এ বেগ ছিল, তার থেকে আরো এ বেড়ে গিয়ে পরে গিয়ে আবার 1 সেকেন্ড পরে গিয়ে ভি হয়েছে। তার মানে যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে বেগ হবে ইউ প্লাস এ, যাত্রা শেষের 1 সেকেন্ড আগে বেগ হবে ভি মাইনাস এ। এবার এদের গড় করো, ইউ প্লাস এ প্লাস ভি মাইনাস এ বাই 2, এ কেটে গেলে আবার সেই ইউ প্লাস ভি বাই 2। এরকম করে যাত্রা শুরুর যে কোনো সময় পর এবং যাত্রা শেষে ওই একই সময় আগে যদি আমি গড় করি, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু গড়ের মানটা ইউ প্লাস ভি বাই 2 হবে। অর্থাৎ আমি ঘুরিয়ে বলতে পারি যে কোনো সময় গড় বেগের মানটা কিন্তু ইউ প্লাস ভি বাই 2 হবে। যে কোনো সময় যদি বেগের মানটা 1 থাকে তাহলে সেটা একটা সমবেগ হিসাবে কাজ করে। আর সমবেগ হিসাবে যদি কাজ করে তখনই আমরা কিন্তু এই এস ইকুয়াল টু অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু সমবেগ ইনটু সময়, এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবো। এবং এখানে সমবেগ হিসাবে কাজ করবে কে, গড় বেগ ইনটু সময়। এবার যদি মান বসিয়ে দিই, গড় বেগ কত হবে ভি প্লাস ইউ বাই 2, আর সময়ের জায়গায় টি, ভি এর জায়গায় হচ্ছে ইউ প্লাস এটি একটু আগে করেছি, তার সঙ্গে ইউ যোগ বাই 2, টোটালটার সঙ্গে টি গুণ। এবার এখানে যোগ করলে ইউ ইউ করলে 2u, আর প্লাস এটি রয়েছে নিচে 2, টোটালটার সঙ্গে টি গুণ। এবার আমরা প্রথমে স্প্লিটও করে দিতে পারি। স্প্লিট মানে হচ্ছে এটা ভাগ এটা প্লাস এটা ভাগ এটা করলে 2u বাই 2 মানে u প্লাস এটা হবে হাফ এটি, তার সঙ্গে t গুণ অবস্থায় আছে। এবার t টাকে যদি দুটোর সঙ্গে গুণ করে দিই, ut প্লাস হাফ a, দুটো t গুণ হলে a স্কয়ার। এই হয়ে গেল 3 নম্বর সূত্রের প্রমাণ। এটা ত্বরণের জন্য বললাম, একই রকম মণ্ডলের জন্য করলে মাঝখানে একটা মাইনাস আসবে। নেক্সট চলে আসি হচ্ছে 4 নম্বর প্রমাণ, যেটা হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস মাইনাস 2a। এটা খুব সহজ প্রমাণ। যদি ত্বরণের জন্য করি v ইকুয়াল টু u প্লাস এটি, যেহেতু স্কয়ার আছে তাহলে উভয় দিকে আমি স্কয়ার বা বর্গ করব। উভয় দিকে বর্গ করলে v স্কয়ার ইকুয়াল টু হবে হচ্ছে u প্লাস এটি তার হোল স্কয়ার। এটাকে ভাঙলে হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওই ফর্মে এরকম ভাবে ভেঙে দিলাম। এইবার প্রমাণে v স্কয়ার আছে তাহলে এটা রাখবো, u স্কয়ার আছে এটাকেও রাখবো, বাকি যে পার্টটা আছে 2as। এবার এখান থেকে যদি 2a কমন নিই, যেহেতু 2a টা লাগবে, 2a টা প্রমাণে আছে, 2a কমন নিই তাহলে এখান থেকে প্রথমে u আর t প্রথম টার্মটা থেকে প্লাস পরেরটাই 2 নেই, অর্থাৎ হাফ যদি নিই 2 এর সঙ্গে গুণ করলে এটা 1 হয়ে যাবে। এখানে যেহেতু কিছু নেই সেটার সঙ্গে মিলে যাচ্ছে। আর একটা এ নিয়ে নিলে এখানে একটাই পড়ে থাকবে তার সঙ্গে টি স্কয়ার। এতে সুবিধা কি হলো, এই ut প্লাস হাফ এটি স্কয়ার এটা মানেই হচ্ছে আবার 3 নম্বর সূত্র s। তার মানে এর জায়গায় আমি লিখতে পারবো u স্কয়ার ইকুয়াল টু 2as, এই দুটোর জায়গায় s। তাহলে হয়ে গেল হচ্ছে 4 নম্বর সূত্রের প্রমাণ v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস
2as, বন্ধনের জন্য করলে এখানে মাইনাস। এরপরে যেটা করব, যেটা আমাদের ক্লাস 9 এ ছিল না সেইটা করব, এটা হচ্ছে t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইটা। এবার কোন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বার করতে গেলে কি করতে হয় সেটা আগে একটু দেখে নিই। দেখা গেল কোন একটা বস্তু 10 সেকেন্ডে এতটা গেছে, 10 সেকেন্ড, আর 9 সেকেন্ডে গিয়েছিল হচ্ছে এতটা, এটা হচ্ছে 9 সেকেন্ডে গিয়েছিল। তাহলে যদি বলে দশম সেকেন্ডে কতটা গিয়েছিল, সেটা হচ্ছে এইখান থেকে এতটা। 9 সেকেন্ডে এতটা গেছে, আর 10 সেকেন্ডে গেছে এখান থেকে এতটা, তার মানে এইটুকু সময় গেছে হচ্ছে দশম সেকেন্ডে। তাহলে দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বার করতে বলা হয়, কি করে করব? 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস তার আগের সেকেন্ড, অর্থাৎ 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করলে যেটা পড়ে থাকবে সেটাই কিন্তু দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এবার দশমের জায়গায় যদি টি তম সেকেন্ড হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? যেমন এখানে দশম সেকেন্ড ছিল বলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস তার আগের সেকেন্ড, মানে 10 মাইনাস 1, 9 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে একই রকম ভাবে 10 এর জায়গায় যদি টি তম সেকেন্ড হয়, তাহলে কি হবে? টি সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব মাইনাস তার আগের সেকেন্ড অবধি, অর্থাৎ টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করলে যেটুকু পড়ে থাকবে সেটাই হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। টি এর মান যে কোনো কিছু হতে পারে, যেমন এখানে টি এর মানটাই হচ্ছে 10। তাহলে তাই যদি করি, st ইকুয়াল টু দাঁড়াবে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? একটু আগে করেছি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আমি ত্বরণের জন্য করছি, সবগুলোই বলেই নিয়েছি, বন্ধনের জন্য করলে এটা মাইনাস দিয়ে হবে। এই যে টি সেকেন্ডে ত্বরণের জন্য অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার লিখে দিলাম, মাইনাস এই পার্টটা কি হবে? টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা কত হবে? কিছুই না, টি এর জায়গায় খালি টি মাইনাস 1 হবে। অর্থাৎ এখানে টি এর মানটা যদি 10 হয়, তখন এগুলো সব 10 দিয়ে হতো, আর তার আগের সেকেন্ড মানে 9, তখন এগুলো সব 9 দিয়ে হতো। এখানে তো আর কোনো নির্দিষ্ট মান দেয়া নেই, টি মাইনাস 1 আছে, তাহলে টি এর জায়গায় ওই সূত্রটাই লিখবো, টি এর জায়গায় খালি টি মাইনাস 1 দিয়ে লিখবো। অর্থাৎ ইউ টি এর জায়গায় হবে টি মাইনাস 1 প্লাস হাফ এ টি এর জায়গায় হবে টি মাইনাস 1 তার হোল। এই এবার কি হবে? ইউ ইউ কমন নেব, এখান থেকে ইউ কমন নিলে এটা হচ্ছে টি, আর এখান থেকে মাইনাস টি আর মাইনাস এর সাথে প্লাস 1, এটা হচ্ছে ইউ কমন নিলে ওই দুটো টার্ম থেকে এটা পাওয়া যাচ্ছে। ইউ কমন নিলে টি মাইনাস টি মাইনাস এর সাথে প্লাস 1, আর নেক্সট এই দুটো টার্ম থেকে এইটা আর এইটা থেকে প্লাস হাফ এ যদি কমন নিই, তাহলে এটার থেকে পাওয়া যাবে টি স্কয়ার, আর মাইনাস আছে বলে মাইনাস, এখান থেকে পাওয়া যাবে হচ্ছে টি মাইনাস 1 তার হোল স্কয়ার। এবার এই টার্মটা থেকে পাওয়া যাচ্ছে টি কি কেটে গেলে 1 1 মানে ইউ ইনটু 1 মানে ইউ করে দেবে, প্লাস হাফ এ, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেই ফর্মেও করতে পারো বা বর্গ করে ভেঙে বিয়োগ করতে পারো। আমি যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে করি, তাহলে হবে a প্লাস b ইনটু a মাইনাস b। এবার u প্লাস হাফ a, এটা দেবে বলতে হচ্ছে 2t মাইনাস 1, 2t মাইনাস 1, আর এটা dt কেটে গেলে 1 থাকবে, এক দিয়ে গুণ করলে ওটাই থাকবে, না লিখলেও চলবে। অর্থাৎ st ইকুয়াল টু দাঁড়ালো u প্লাস হাফ a 2t মাইনাস 1, যেটা আছে সেটা। এবং এটা ত্বরণের জন্য বলে প্লাস হলো, বন্ধন যদি হতো এটাই তাহলে মাইনাস দিয়ে হতো। এবার চলে আসি, এই প্রমাণগুলো তো আসতেই পারে, কিন্তু ক্লাস 9 এ যেটা খুব কম ছিল সেটা কিন্তু ক্লাস 11 এ বেশি আছে, সেটা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম, অর্থাৎ গাণিতিক সমস্যা, কোনগুলোর সাহায্যে? এই সূত্রগুলোর সাহায্যে, এই যে সূত্রগুলোর সাহায্যে। সেটা আমি কি করে করব? কিছু एग्जांपल হয়তো আমি পরের ভিডিওতে করেও দিতে পারি, আপাতত তোমাদের জন্য এটাই একটা চ্যালেঞ্জ টাইপের থাকলো যে এইগুলোকে অ্যাপ্লাই করে করতে পারো নাকি। এবার সেটার জন্য আমি একটু সাহায্য করে দিচ্ছি, কারণ মনে হতেই পারে স্যার এতগুলো তো সূত্র, তাহলে আমি অঙ্ক করতে গেলে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে বুঝবো কি করে? সেটার জন্য আমি একটা তোমাদের একটা বোঝার উপায় বলে দিচ্ছি। যেমন প্রথমটা, প্রত্যেকটা সূত্রের কিন্তু একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। প্রথম সূত্র ওর বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে সমবেগ, বাকি কোনোটাই সমবেগের জন্য নয়, অর্থাৎ সমবেগ যদি দেয় তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। গেল। নেক্সট 2 নম্বর সূত্র,
2 থেকে 5 অবধি কিন্তু সবই সমতরণ বা সমমন্দনের জন্য, অর্থাৎ সমবেগ না থাকলে এই 2 থেকে 4 এর মধ্যে যে কোনো একটা সূত্র কিন্তু হবে। এবার কোনটা কখন হবে? প্রথম 2 নম্বর যে সূত্রটা আছে লক্ষ্য করে দেখো, v = u ± at, এখানে কিন্তু একটা টার্ম নেই, সেটা হচ্ছে সরণ বা অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বা সরণ যদি না থাকে তাহলে কোনটা হবে? 2 নম্বর সমীকরণ। এটাই কিন্তু বোঝার উপায়। তারপরে পরেরটাই দেখো, s = ut ± half at স্কয়ার, কি নেই? v নেই, অন্তিম বেগ নেই। অর্থাৎ অন্তিম বেগ ছাড়া যদি হয় তাহলে কিন্তু এই সূত্রটাকে অ্যাপ্লাই করলে আমাদের সুবিধা হবে। নেক্সট, v স্কয়ার = u স্কয়ার ± 2as, কি নেই? t নেই, সময় নেই। সময় ছাড়া যদি হয় তখন কিন্তু এই সূত্রটাতে করলে আমাদের সুবিধা হবে। আর তারপরেরটা একদমই আলাদা, t তম সেকেন্ড, 16তম সেকেন্ড, 5ম সেকেন্ড, এরকম যদি অঙ্ক দেয় তখন কিন্তু এই কোনোটা দিয়েই হবে না, একমাত্র লাস্টেরটা দিয়েই হবে। 16তম সেকেন্ড যদি বলে তখন এটা s16 এবং t এর মানটা এখানে তখন 16 হবে। এইভাবে কিছু অঙ্ক আমি উদাহরণে দিয়ে দেবো, আর না পারলে আমাকে কমেন্ট করতে পারো বা গ্রুপেও জানাবে কি করে করতে হয়। একটা দুটো করে দিলে আস্তে আস্তে দেখবে অটোমেটিক্যালি জিনিসটা ইজি হয়ে যাবে। অনেক ক্ষেত্রে এমনও হবে যে একের বেশি সূত্র দিয়ে হয়ে যাবে, হতেই পারে, কিন্তু প্রাথমিকভাবে বোঝার উপায় হচ্ছে যেটা আমি বললাম, সেটা সমবেগ হলে এইটা, s না থাকলে এইটা, v না থাকলে এইটা, t না থাকলে এইটা, আর তম সেকেন্ড যদি দেয় তাহলে হচ্ছে এইভাবে পড়বে আস্তে আস্তে। তারপরে আর সূত্রের যে প্রমাণগুলো এগুলো কিন্তু এখনো আসতে পারে, তবে লেখচিত্রের মাধ্যমে যে প্রমাণটা আছে ওটা বেশি গুরুত্বপূর্ণ, ওটা আমি পরের ভিডিওতে করাবো। প্রথমে লেখচিত্র কি করে আঁকতে হয় সেটা প্রথমে দেখাবো, তারপরে হচ্ছে ওটার সাহায্যে কি করে প্রমাণ করতে হয়। আপাতত এই ভিডিওটা এটুকুই থাকলো। বাড়িতে সূত্রগুলো নিজেরা না দেখে লিখে লিখে প্র্যাকটিস করবে প্রমাণগুলো, যাতে প্রমাণগুলো পরীক্ষা যদি আসে একবারে কোনোরকমভাবে না আটকে নামাতে পারো। আর এগুলোর সাহায্যে কিছু অঙ্ক করতে হবে, আগে যে অঙ্ক করেছো তার থেকে অনেক বেশি পরিমাণে করতে হবে, এবং সেটার জন্য ওই সূত্রগুলোকে খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, কোন সূত্রটা কখন অ্যাপ্লাই করতে হবে সেটাও মনে রাখতে হবে। আর উদাহরণে যে অঙ্কগুলো আছে ওগুলো অল্প অল্প করে দেখবে। একটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে এই প্রসঙ্গে খুবই তাৎপর্যপূর্ণ যে প্রথমেই দেখবে কিছু অঙ্ক আছে যেগুলো কিন্তু এই সূত্র দিয়ে কিছুতেই হচ্ছে না, কারণ প্রথম দিকে এখানে কিছু অঙ্ক আছে যেগুলো হচ্ছে ক্যালকুলাসের সাহায্যে করতে হবে, অর্থাৎ কলন বিদ্যার সাহায্যে করতে হবে। যেহেতু আমাদের এখনো কলন বিদ্যা শুরু হয়নি অঙ্কে, ওই কারণে আমি এখনই ওগুলো শুরু করছি না। যদিও কলন বিদ্যার খুব সামান্য জিনিসই লাগবে, ওগুলো আমি কিছুদিন পরে, মানে এগুলো প্রথম দিকে আগে হয়ে যায়, প্রথম দিকে যাতে এই সূত্র দিয়ে যে অঙ্কগুলো হয়ে যাচ্ছে সেগুলো আগে হয়ে যায়, তারপর আমি আস্তে আস্তে শুরু করব। তাহলে আজকের ভিডিও এটুকুই থাকলো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই যেগুলো পড়াচ্ছি ওগুলো বাড়িতে মন দিয়ে করবে। থ্যাংক ইউ।